ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, লাইফ অ্যান্ড কালার্সের আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের হোস্ট এন্ড দোস্ত সৌম্য। আজ আপনাদেরকে নিয়ে যাব 4 days 4 nights এর একটা ট্যুরে, যেখানে আপনারা প্রকৃতির সব রকম স্বাদ পাবেন। একদিকে যেমন দেখবেন অসাধারণ সব জলপ্রপাত, কোথাও বা দেখবেন বিখ্যাত মনীষীর বাড়ি, আবার দেখবেন পাহাড়ের মাঝে অসাধারণ সূর্যাস্ত বা অদ্ভুত সূর্যোদয়। সঙ্গে ঘুরে দেখবেন হিল স্টেশনের বিভিন্ন রকমের সাইট সিইং, আবার চলে যাবেন অসাধারণ সুন্দর লেকের কাছে। শুধু তাই নয়, এছাড়াও আপনাদের জন্য রয়েছে জঙ্গল সাফারির সুবিধে, তার সাথে আবার পুরনো ইতিহাসের পাতাকে ছুঁয়ে দেখা। কি নেই এই ট্যুরে! ইতিহাস ঘুরে আবার চলে আসবেন সবচেয়ে বড় ড্যাম দেখতে, যেখানে নিতে পারেন স্পিড বোটের মজা, আর ট্যুর শেষ করবেন অসাধারণ ভ্যালি ভিউ এর সঙ্গে সানসেট দেখতে দেখতে। একই ট্যুরে পেয়ে যাবেন প্রকৃতির সব রূপ। তাহলে চলুন আর দেরি না করে আমাদের সাথে বেরিয়ে পড়ুন রাঁচি নেতারহাট ঝাড়খণ্ড ট্যুরে। রাঁচি পৌঁছানোর সবচেয়ে সুবিধাজনক মাধ্যম অবশ্যই ট্রেন। হাওড়া স্টেশন থেকে রাঁচি পৌঁছানোর বিভিন্ন ট্রেন আছে, তার একটা স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিলাম। আমরা গিয়েছিলাম হাওড়া হাতিয়া চক্রধরপুর এক্সপ্রেসে, যেটা রাত 9:10 হাওড়া থেকে ছেড়ে পরের দিন সকাল 5:10 রাঁচি স্টেশন গিয়ে পৌঁছয়। সকাল 5টায় রাঁচি স্টেশনে নেমে 1 কাপ গরম চা খেয়ে প্রথমেই রওনা দিলাম আমাদের আগে থেকেই বুক করে রাখা হোটেলে। এখানে বলে রাখি, এই 4 night 4 day ট্যুরের জন্য আমরা ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের কলকাতা অফিস থেকে গাড়ি বুক করে রেখেছিলাম। সেই গাড়ি করে চলে গেলাম স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে আমাদের হোটেল কোরাল গ্র্যান্ডে। এই হোটেল কোরাল গ্র্যান্ড যেরকম প্রিমিয়াম লুক এন্ড ফিল, সেরকমই বাজেট ওয়াইজ অ্যাফোর্ডেবল। এই হোটেলের ডিটেইলড ভিডিও নিয়ে আসবো পরের ব্লগে। হোটেলে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডে 1 এর সাইট সিইং এ। আজ আমরা ঘুরে দেখব রাঁচির কয়েকটি বিখ্যাত ওয়াটারফলস, তাই প্রথমেই আমরা পাড়ি দিলাম 60 কিলোমিটার দূরে দশম ফলসের উদ্দেশ্যে। দশম ফলস ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচু ফলসগুলোর মধ্যে একটি। 144 ফিট উপর থেকে এই জলপ্রপাত নিক্ষিপ্ত হচ্ছে। কাঁচি নদীর জল থেকে তৈরি এই জলপ্রপাত দেখতে কিন্তু অসাধারণ লাগে। আমরা আবার দেখলাম এখানে আবার দড়ি দিয়ে বোটিং করার ব্যবস্থাও করা আছে। মানুষ বোটের সাহায্যে জলপ্রপাতের একদম কাছে অবধি পৌঁছে যাচ্ছেন। কিছুক্ষণ দশম ফলসে কাটিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্য জোনা ফলস দেখতে। দশম ফলস থেকে জোনা ফলসের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। জোনা ফলস কিন্তু রাঁচির একমাত্র হ্যাঙ্গিং ভ্যালি ফলস। প্রায় 141 ফিট ওপর থেকে এই ফলস নিক্ষিপ্ত হচ্ছে। এখানে পৌঁছতে হলে প্রায় 722টা সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়। এই জোনা ফলসের পাশেই সুন্দর খাওয়ার জায়গা আছে, সেইখানে আমরা সেদিন দুপুরে লাঞ্চ করে নিলাম দেশি মুরগির ঝোল আর সবজি ভাত দিয়ে। জোনা ফলস দেখে আমরা এবার এগিয়ে চললাম আজকের সর্বশেষ জলপ্রপাত হুদ্রু ফলস দেখতে। জোনা ফলস থেকে হুদ্রু ফলসের দূরত্ব এই 24 কিলোমিটার মতো, সময় লাগবে 40-45 মিনিট। রাস্তাটা কিন্তু অসাধারণ, পুরো একটা ডুয়ার্সের মতন ফিলিং দেবে এই রাস্তা আপনাকে। পরন্ত বিকেলে হুদ্রু ফলসের রূপ কিন্তু আপনাদের মুগ্ধ করতে বাধ্য। তবে এই ফলসেও নামতে প্রায় 745টা সিঁড়ি আপনাকে অতিক্রম করতে হবে। এই 3টে ফলস দেখতে কিন্তু যথেষ্ট টাইম লাগবে, তাই আমি বলবো এই জলপ্রপাতগুলো ভিজিট করার দিন রাঁচি থেকে সকাল সকাল বেরোন, তবেই এই 3টে জলপ্রপাত একদিনে আপনারা কভার করতে পারবেন। হুদ্রু ফলস দেখে সেদিন আমরা আবার ফিরে চললাম আমাদের হোটেল রাঁচির পথে। এবার একটু রেস্ট নেওয়ার পালা, সারাদিনের প্রচুর ধকল গেছে। কাল সকালে আমরা রাঁচি থেকে যাব নেতারহাট, আর তার পথে অবশ্যই করব কিছু সাইট সিইং। পরের দিন সকালের আমাদের সাইট সিইং শুরু হলো রাঁচি শহরের কিংবদন্তি, ভারতের অন্যতম সফল অধিনায়ক MS ধোনির পুরনো বাড়ি দিয়ে। এই পুরনো বাড়িতে প্রথম ধোনি রাঁচি শহরে থাকতেন। এখন অবশ্য এই বাড়ি ছেড়ে তিনি চলে গেছেন নিজস্ব আরো বড় বিশাল ফার্ম হাউস। এই হচ্ছে এখানে হাইওয়ে, আর তার পাশে এই হচ্ছে ধোনির ফার্ম হাউস। সবসময় এখানে ভিড় লাগা থাকে ফটো তোলার, ভিডিও তোলার, সবকিছু। এটার ভেতর হচ্ছে বিস্তীর্ণ ফার্ম হাউস ধোনি। তো এই পুরো রেড গেট লেখা আছে ভাড়া দুদিকে। এইটা হচ্ছে ধোনির বাড়ি।
ভেতর দিয়ে দেখা যাচ্ছে বিস্তীর্ণ ফার্ম হাউসটা, ভেতরে সিকিউরিটি হয়তো আছে। পুরো এখানে সামনে কিছু নেই, খালি বিস্তীর্ণ রাস্তা, পুরো হাইওয়ের ভেতরে রাস্তা চলে গেছে, এতটাই বড় এই ফার্ম হাউস। ওয়াও। নেতারহাট যাওয়ার পথে ধোনির ফার্ম হাউস দেখে আমরা প্রথমেই আগে ব্রেকফাস্ট করে নিলাম। এই কোয়েল রেস্টুরেন্ট আমাদের কিন্তু বেশ ভালো লেগেছিল, আপনাদেরও অবশ্যই আমরা রেকমেন্ড করে রাখবো। কোয়েল রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে আমরা এগিয়ে চললাম নেতারহাটের পথে। অসাধারণ সুন্দর সিনিক এই বিউটি এই রাস্তার। প্রায় 150 কিলোমিটার পথ কিন্তু আপনাকে রাঁচি থেকে পাড়ি দিতে হবে নেতারহাটের জন্য। বলতে বলতে অসাধারণ শালের জঙ্গল সাইট সিইং করতে করতে আমরা পাহাড়ের ওপরে উঠতে লাগলাম। নেতারহাট কিন্তু একটা হিল স্টেশন, ফলে আপনাকে অনেকটা পথই চড়াই উঠতে হবে। নেতারহাটে আমাদের থাকার আস্তানা হোটেল প্রভাত বিহার ডিলাক্স। এটা ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের হোটেল এবং নেতারহাটের এরিয়ায় ওয়ান অফ দ্য বেস্ট হোটেলস বলে আমি মনে করি। হোটেল প্রভাত বিহারের এই পয়েন্ট থেকে, মানে এই ব্যালকনি থেকে, যেটা রিসেপশন সংলগ্ন ব্যালকনি, সেই ব্যালকনি থেকে কিন্তু ডাইরেক্ট সানরাইজ দেখা যায়। সামনের ভিউটা দেখুন, পুরো পাহাড়ের রেঞ্জ, আর ওই দিক থেকে সূর্যোদয় দেখতে পাবেন আপনারা সকালবেলা। এবং লেখাও আছে নেতারহাট সানরাইজ পয়েন্ট। হোটেলে ঢুকে চেক ইন করে লাঞ্চ সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকের দিনের নেক্সট সাইট সিইং এর উদ্দেশ্যে। আমরা যাব এখান থেকে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট, কারণ নেতারহাটের এই সানসেট কিন্তু কেউ মিস করে না। ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট থেকে সানসেট নেতারহাটের একটা অন্যতম সেরা আকর্ষণ। আর যাওয়ার পথে আমাদের পথে পড়লো অসাধারণ সুন্দর পাইন বনের জঙ্গল। নর্থ বেঙ্গল ছাড়াও যে ঝাড়খণ্ডের মতো ডিস্ট্রিক্টে এরকম পাইন বনের জঙ্গল পাওয়া যায়, তা নেতারহাটে না আসলে কিন্তু বিশ্বাসই করতে পারতাম না। উফ, কি অসাধারণ সুন্দরী না সূর্যাস্তটা দেখলাম। ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টের যে অসাধারণ একটা ইতি কথা আছে, যা আপনারা আমাদের চ্যানেলের নেতারহাট সাইট সিইং এর ভিডিওতে অবশ্যই পাবেন। সেটা জানলে এইখানে সানসেট যেন আরো মোহময় লাগে। যাই হোক, রইল আপনাদের জন্য সেই মোহময় সানসেটের কিছু গ্লিমস। ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে সানসেট দেখে আমরা আবার ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। পরের দিন আমরা বেরোবো নেতারহাটের বাকি সাইট সিইং করতে। পরের দিনের সকালটা, অর্থাৎ তৃতীয় দিনের সকাল, আমাদের শুরু হলো নেতারহাটে অপূর্ব সূর্যোদয় দেখে। আমাদের হোটেলের ব্যালকনি থেকেই সূর্যোদয়, কারণ এটাই নেতারহাটের সানরাইজ পয়েন্ট। আস্তে আস্তে সূর্য যেভাবে পুরো পাহাড়ে ঘেরা নেতারহাটকে আলোকিত করে উঠল, সেই দৃশ্য জীবনে কমই ভুলতে পারবো। এই সূর্যোদয় দেখার জন্যই আবার বারবার নেতারহাটে ফিরে আসতে হবে আমাকে। এই অঙ্গীকার অবশ্যই করতে পারি। কেমন লাগলো নেতারহাটে এই সূর্যোদয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেতারহাটের অপরূপ সূর্যোদয় দেখে এবার হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম নেতারহাট থেকে বেতলার উদ্দেশ্যে। তার আগে অবশ্যই করব নেতারহাটের বিভিন্ন সাইট সিইং। তার মধ্যে প্রথম অন্যতম ভিউ পয়েন্ট কোয়েল ভিউ পয়েন্ট, যেখানে কিন্তু পাইন গাছের এক অসাধারণ সম্ভার আছে, আর সেখান থেকে অবশ্যই সূর্যোদয় দেখা যায়। তবে আমরা সেটা হোটেল থেকেই খুব ভালো দেখতে পেয়েছিলাম, কিন্তু এই পাইন বনটা দেখার জন্যই আমরা চললাম কোয়েল ভিউ পয়েন্টের দিকে। কোয়েল ভিউ পয়েন্ট থেকে এবার আমরা এসে পৌঁছলাম নেতারহাট লেকে। একটা সুন্দর বিস্তৃত লেক, যাকে ঘিরে ছোট ছোট কটেজের একটা রিসোর্টও গড়ে উঠেছে। সেইখানে বেশ কিছুক্ষণ সময় কাটাতে কিন্তু অসাধারণ লাগবে। নেতারহাট লেকের পর আমরা এবার এগিয়ে চললাম আপার ঘাগড়ি ওয়াটারফলস দেখতে। আপার ঘাগড়ি ওয়াটারফলসে আপার ঘাগড়ি ওয়াটারফলস একটি লুক্কায়িত ওয়াটারফলস বলতে পারেন। সহজে কিন্তু স্পট করা যায় না, কিন্তু বেশ ছোট্ট সুন্দর একটা ওয়াটারফলস সেদিন আমরা দেখেছিলাম নেতারহাটে। আমার খুব যে ভালো একটা সাইট সিইং স্পট হিসেবে এটা লেগেছে সেটা বলবো না, বাট অবশ্যই যাওয়ার পথে আপার ঘাগড়ি ওয়াটারফলস আপনারা দেখে নিতেই পারেন। আপার ঘাগড়ি ওয়াটারফলস দেখে আমরা চলে এলাম নেতারহাটের বিখ্যাত নেতারহাট স্কুল দেখতে, যেখান থেকে ভারতের বিভিন্ন আইএএস এবং আইপিএস অফিসারদের জন্ম হয়েছে। নেতারহাট স্কুল দেখে আমরা নেতারহাট মার্কেটের দিকে এগিয়ে গেলাম, যেখানে সকালে ব্রেকফাস্টটা আমাদের করে নিতে হবে। ব্রেকফাস্ট করার পর আমরা এবার এগিয়ে চললাম নেতারহাট থেকে বেতলার উদ্দেশ্যে। তবে তার আগে আমরা একটু ডিট্যুর নেব লোধ ফলস দেখার জন্য। নেতারহাট থেকে লোধ ফলস প্রায় 80 কিলোমিটার ডিস্টেন্স, সময় লাগবে এই 2 থেকে আড়াই ঘন্টা মতন। যাই হোক, রাস্তার সৌন্দর্য অনুভব করতে করতে আমরা লোধ ফলসে এসে উপস্থিত হলাম। লোধ ফলস কিন্তু ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টের সবচেয়ে উঁচু ওয়াটারফলস। প্রায় 150 বা 160 ফুট থেকে এই ওয়াটারফলস নিচে নিক্ষিপ্ত হচ্ছে। অনেকগুলি সিঁড়ি বেয়ে এই ওয়াটারফলসের সামনে আমাদেরকে পৌঁছতে হয়।
ওয়াটারফলসের সামনে সুন্দর কাঠের ব্রিজ করা আছে, দুটো স্টেজে এই ব্রিজ করা আছে, লোয়ার ব্রিজ এবং আপার ব্রিজ। দু স্টেজ থেকেই এই ওয়াটারফলসের খুব সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন এবং এই কাঠের ব্রিজের একটা আলাদা সৌন্দর্য অবশ্যই আছে। লোধ ফলস থেকে এবার আমরা এগিয়ে চললাম বেতলার উদ্দেশ্যে। লোধ ফলস থেকে বেতলার দূরত্ব প্রায় 70 কিলোমিটার, সময় লাগবে ওই 2 থেকে 2.25 ঘন্টা। পথে পড়বে মির্চিয়া ওয়াটারফলস। সেদিন টাইমের অভাবে আমরা মির্চিয়া ওয়াটারফলস দেখতে পারিনি, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এসে পৌঁছলাম বেতলা। বেতলাতে আমরা থাকছি পালামৌ ফরেস্ট রিজার্ভের টুরিস্ট কমপ্লেক্সে। ফরেস্ট টুরিস্ট কমপ্লেক্স বলে ব্যবস্থাপনা কিন্তু যৎ সামান্য। যাই হোক, প্রথমেই হোটেলে চেক ইন করে আমরা আগে ছুটলাম জঙ্গলের টিকিট কাউন্টারের দিকে, কারণ না হলে ফরেস্ট সাফারির টাইম পেরিয়ে যাবে। টিকিট কাউন্টার থেকে টিকিট করে তারপর সামান্য খাওয়া দাওয়া করে আমরা পৌঁছলাম বেতলা ফরেস্টের বেতলা ন্যাশনাল পার্কের গেটে। এই হচ্ছে বেতলা ন্যাশনাল পার্ক, এর ভেতরেই হচ্ছে বেতলার বিস্তীর্ণ ফরেস্ট এরিয়া। এইখানে কিন্তু ফরেস্টটা তৃণভূমি। আমরা সবাই এখন উঠে পড়েছি, আমাদের স্করপিও গাড়ি পেয়েছি এখান থেকে। স্করপিওতে সবাই উঠে এখন আমরা জঙ্গল সাফারির জন্য রেডি। বেশ কিছু হরিণ অবশ্যই দেখতে পেয়েছিলাম এবং এরকম ছুটন্ত হরিণ আমরা হয়তো ডুয়ার্সেও দেখতে পাইনি। সেই দিক দিয়ে অবশ্যই আমাদের কোনো আক্ষেপ ছিল না, কিন্তু বেতলা ফরেস্টের হাতি বা বাইসন সেগুলো কিন্তু সেদিন আমরা চোখে পড়েনি, শুধু হরিণই দেখেছি, তার সঙ্গে প্রচুর বাঁদর, হনুমান এবং কিছু কিছু অদ্ভুত পাখি আমরা ফরেস্টে লক্ষ্য করেছিলাম। তবে এটা নিতান্তই ভাগ্যের ব্যাপার, বাট ফরেস্টের এই আমেজটা নেওয়াই কিন্তু এক ধরনের আলাদা অভিজ্ঞতা। তাই বেতলায় আসলে অবশ্যই বেতলা জঙ্গল সাফারি করবেন। সকাল 6টা থেকে 10টা এবং বিকেল 2টো থেকে 5টা এই 2 টাইমিংয়ে এই ফরেস্ট সাফারি হয়। চতুর্থ দিনে বেতলা থেকে বেরিয়ে এবার আমাদের গন্তব্য পাত্রাতু। তবে তার আগে আমরা দেখে নেব বেতলার এক ঐতিহাসিক জায়গা পালামৌ ফোর্ট। তাই আমরা এগিয়ে চললাম আমাদের টুরিস্ট কমপ্লেক্স থেকে এই 5 থেকে 7 কিলোমিটার ডিস্টেন্সে পালামৌ ফোর্টের দিকে। এসে পৌঁছেছি পালামৌ ফোর্ট। খুবই ভগ্নপ্রায় অবস্থা এই পালামৌ ফোর্টের। অন্যান্য বিভিন্ন ফোর্ট আমরা যেগুলো আগে বিভিন্ন জায়গায় ভিজিট করেছি বা জেনারেলি ডকুমেন্টারিতে দেখি, সেরকম ভাবে সংরক্ষিত হয়নি। তবে এখানে যারা ইতিহাস প্রিয় তারা অবশ্যই আসতে পারেন। আমার পাত্রাতু ভ্যালির এপিসোডে এই ফোর্ট সম্পর্কে কিছু বিশেষ তথ্য অবশ্যই দেয়া আছে, আপনারা আমাদের এই রাঁচি ঝাড়খণ্ড সিরিজের সেই ভিডিওটি অবশ্যই চেক করে নিতে পারেন। প্রায় দুপুর 2টোর সময় আমরা এসে পৌঁছলাম পাত্রাতু লেক। পাত্রাতু ভ্যালি দিয়ে আসার সময় আগে পাত্রাতু ভ্যালিতে না থেমে পাত্রাতু লেকে আমরা এসে পৌঁছেছি, কারণ এইখানে আগে আমরা বোটিংটা সেরে ফেলতে চাই। অসাধারণ পাত্রাতু লেক। আমরা এখানে দুপুরে লাঞ্চ সেরে নিলাম, অসাধারণ এই পাত্রাতু লেকের ভিউ পেলাম। যাই হোক, লাঞ্চ করে তারপর আমরা এগিয়ে গেলাম পাত্রাতু লেকের ওপর স্পিড বোটের জন্য। সেদিন যথেষ্ট ভিড় ছিল। স্পিড বোটের টিকিট আমাদের নিয়েছিল 6 জনের জন্য প্রায় 700 টাকা মতন। তো সেই 700 টাকা দিয়ে 6 জনের টিকিট কেটে আমরা স্পিড বোটের জন্য এগিয়ে গেলাম। পরন্ত বিকেলে পাত্রাতু লেকের ওপর এই স্পিড বোট রাইড চিরস্মরণীয় হয়ে থাকবে। মাইথন ড্যামের ওপর আমরা স্পিড বোট রাইড করেছিলাম, কিন্তু এই পাত্রাতু ড্যামের ওপর যে স্পিড বোটের 5 মিনিটের রাইড, সেটা যে কি থ্রিলিং সে ভাষায় প্রকাশ করা অসম্ভব। তাই আপনারা আসলে যদি জল থেকে ভয় না থাকে তাহলে অবশ্যই এই স্পিড বোট রাইড করবেন। অসাধারণ স্পিড বোট রাইড শেষ করে এবার আমরা পৌঁছলাম পাত্রাতু ভ্যালিতে। আমরা ফিরতি পথে পাত্রাতু ভ্যালির কাছে এসে দাঁড়ালাম। এই বিভিন্ন যে ভিডিওস আছে বিভিন্ন ইউটিউবে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায়, সব জায়গায় কিন্তু এই পাত্রাতু ভ্যালির ভিডিওই সবাই দেয়। এই ওয়াইন্ডিং রোডস এর ভিউ কিন্তু সত্যি আলাদা, তবে তার জন্য একটা ড্রোন দরকার, যেটা আমার কাছে অনুপস্থিত। তবে তাছাড়াও আমরা খালি চোখে যা দেখলাম তাই রইল আপনাদের জন্য। পাত্রাতু ভ্যালির উপর সানসেট দিয়ে শেষ হলো আমাদের 4 নাইটস 4 ডেজের এই রাঁচি নেতারহাট ঝাড়খণ্ডের ট্যুর। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক এবং নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আনুমানিক খরচা যদি বলি তাহলে পার হেড মোটামুটি 8 থেকে 8,500 টাকা আপনারা যদি বরাদ্দ করতে পারেন তাহলে কিন্তু অনায়াসে এই 4 নাইট 4 ডেজের ট্যুর খুব ভালোভাবে যেরকম ভাবে দেখালাম সেরকম ভাবে সম্পন্ন করে নিতে পারেন। গাড়ি ভাড়া আমাদের পড়েছিল 4 রাত 4 দিনের জন্য ওই 16,000 টাকা মতন, আর বাকি হোটেলের কস্ট এন্ড এভরিথিং আমাদের চ্যানেলের রাঁচি
সিরিজের বিভিন্ন ভিডিওতে অবশ্যই দেওয়া আছে, আপনারা চেক আউট করে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার ফিরে আসব নতুন কোনো জায়গার নতুন কোনো সিরিজের গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন সৌম্য সাইনিং অফ।